সো এই তখন কারণ চলে গেছে এর জন্য একটু প্রবলেম, সো ওটা আবার শুরু থেকে শুরু করি। তো আগামীকাল বাংলাদেশ নিউজিল্যান্ডের মধ্যকার সেকেন্ড ওয়ানডে ম্যাচ, এবং এই ম্যাচে দুই দল প্লেইং এমন কেমন, তাদের কন্ডিশন কেমন হতে পারে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এর পাশাপাশি বাংলাদেশের মিডল অর্ডারের যে সমস্যাটা প্লাস ফিনিশিংয়ের যে সমস্যাটা সেটা নিয়ে আসলে আলোচনা করবো। শুরুটা করি হচ্ছে দুই দল প্রবল প্লেইং এমন কেমন হতে পারে। বাংলাদেশের প্লেইং ইলেভেনে আমি আমার পার্সোনালি দুইটা চেঞ্জেস দেখতে চাই। একটা হচ্ছে সাইফার সেকেন্ড ড্রপ করে সমস্যাকে খেলান এবং তাকে ওপেনিং করানো হোক। আর দ্বিতীয়টা হচ্ছে যদি মোস্তাফিজুর রহমান ফিট থাকেন তাহলে তাসকিন আহমেদকে ড্রপ করে তাকে খেলানো। সমস্যাকে কি খেলানোর কথা বলতেছি কেন, সমস্যাকে লাস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন এবং 3 ম্যাচে মোটামুটি ভালো পারফর্ম করছিলেন এবং একটা লম্বা সময় পর টিম কামব্যাক করছেন। টিমের মাঝখানে একটা ইঞ্জুরি ইস্যুস ছিল, প্লাস রিজেন্সের কারণে তিনি খেলতে আনে। সো তার থেকে সাইফাস তারপরে পাকসিমোকে ওয়ান সিরিজ করে সমস্যাটা ছিলেন কোনো একটা চেঞ্জ, কারণ তিনি কোনো ম্যাচ খেলতে আর নেই, কোনো ম্যাচে খেলার নেই। ইভেন নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডেতে তাকে আমরা দেখি নাই, সে স্কোয়াডে ছিল ঠিকই, ইভেন সেকেন্ড ওয়ানডে স্কোয়াডেও সে আছে, বাট প্রথম ওয়ানডেতে প্লেইং তাকে দেখিনি। এখন সাইফ হাসানের কে নাম ড্রপ করতে বলতেছি, দেখেন সাইফ হাসান যে জিনিসটা খেলছে প্রথম ওয়ানডেতে, আপনার কি সবাই তাতে খুশি? আমি দেখেন আই এম নট স্যাটিসফাইড। আমি এটা বলতেছি না যে সে একবারে বাজে লেভেল খেলছে, ভালো খেলছে ঠিকই, বাট আমি তার নিচে স্যাটিসফাইড না। কেন স্যাটিসফাইড না? বিকজ সে প্রপার ব্যাটিং টেকনিকটা শো করতে পারতেছে না। সে টি-20তে যেরকম ব্যাটিং করে ওয়ানডেতে সে সেই সাহায্যে ব্যাটিংটা করতে পারতেছে না, মানে তার মধ্যে কনফিডেন্সের অভাব, তার সে মেন্টালি একটু ডিস্টার্ব মনে হচ্ছে, মানে ইটস নট পারফর্মিং ওয়েল। এখন আপনি নিউজিল্যান্ড এবং টিমের সাথে এরকম অবস্থা হলে তাহলে আপনি টপ বোলিং অ্যাটাকে সামনে কিছুই করতে পারবেন না। সাইফ হাসানের যে প্রবলেম যেটা আমি নোটিস করছি সেটা হচ্ছে তার ব্যাটিংয়ে যেমন একটা ইস্যু, তার ফুটওয়ার্কটা একটা ইস্যু, মানে সে আপনার ফ্রন্ট ফুটে খেলতে কমফোর্টেবল, ইভেন পেসার গেছে, স্পেশালি পেসার গেছে যখন ধরনের যে বল ভিতর দিকে মুভ করতেছে বা ইন সুইং হচ্ছে তখন সে ভীষণ স্ট্রাগল করে। স্পেশালি পাকিস্তানকে ওয়ান সিরিজে আমি দেখছি বা আমরা দেখছি যে শাহিন সাহেবের এগেন্স্টে কীভাবে সে স্ট্রাগল করতেছিল। ইভেন প্রথম ম্যাচেও সে উইলিয়াম রকের এগেন্স্টে বেশ স্ট্রাগল করছিল, বিকজ সে এক্সট্রা বাউন্স জেনারেট করতেছিল। সো আমি পার্সোনালি মনে করি সাইফ হাসানকে ড্রপ করে সমস্যাকে খেলেন, এবং যদি তাকে খেলানো হয় তাহলে তাকে দিয়ে ওপেনিং করান এবং স্যার তানজিদ হাসান তামিম। আরেকটা চেঞ্জের কথা বলছিলাম যে মোস্তাফিজকে খেলানো, দেখেন ফিস প্রথম ম্যাচে আনফর্চুনেটলি লাস্ট মোমেন্ট ইঞ্জুরির কারণে ড্রপ হয়ে গেছিলো, তাদের সৈফুল গেছে, সৈফুল প্লেড রিয়েলি ওয়েল, বাট যদি ফিস ফিট থাকে আমি পার্সোনালি কেমন করবো তাসকিন আহমেদের জায়গায় তাকে খেলানো, বিকজ তাসকিন আহমেদ ওয়াজ কোয়াইট এক্সপেন্সিভ এবং তাসকিন আহমেদ ইঞ্জুরি থেকে ব্যাক করার পর তার রিটার্নটা সে তেমন একটা খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, সে হয়তো উইকেট নিচ্ছে আপনার, বাট মোস্ট অফ দ্য গেমস সে খুব এক্সপেন্সিভ হচ্ছে। সো ওইটা কিন্তু তাসকিনের জন্য একটা কনসেন্ট ইস্যু, বাংলাদেশের জন্য একটা কনসেন্ট ইস্যু। সো আমি মনে করি তাসকিনকে ড্রপ করে আপনি ফিসকে খেলান, বিকজ শরীফুলকে ড্রপ করতে কোনো কথাই আসবে না, বিকজ হি বোল রিয়েলি ওয়েল। 10 ওভারে 2.5 উইকেট ছিল প্রথম ওয়ানডেতে। সো আমি মনে করি তাকে ড্রপ করাটা উচিত হবে না, অ্যান্ড তার শরীফুলকে না ড্রপ করে ওটা তাসকিনকে ড্রপ করে আপনি ফিসকে খেলান যদি সে ফিট থাকে। আর যদি ফিট না থাকে তাহলে অবশ্যই তাসকিন আমরা তো খেলবেন। নিউজিল্যান্ডে প্লেইং ইলেভেন আমি অনেস্টলি কোনো চেঞ্জেস দেখতেছি না, বিকজ তারা ওই সেম টিমটা নিয়ে আসলে আপনার মাঠে নামবে। এবং আরেকটা কথা একটু বলতে চাই, আর নাজমুল হোসেন শান্ত আপাতত কয়দিনের জন্য হলো একটু ডোমেস্টিকে ফোকাস করতে বলে ওই 3 নাম্বার পজিশন আপনি আফিফ হোসেনকে ট্রাই করতে পারেন, অথবা তাহিদিরা অথবা রিটনার্সকে ট্রাই করা যেতে পারে, বিকজ নাজমুল হোসেন শান্তর যে ফর্ম 15 ওয়ানডে ম্যাচে তার গড় একবারে খারাপ, স্ট্রাইক রেটও একটা ভালো না, অ্যান্ড তার লাস্ট 50 আসছে মোস্ট প্রবলি গত বছর ফেব্রুয়ারিতে, লাস্ট 100 আসছে 2024-এর শ্রীলঙ্কার এগেন্স্টে। 2টা বছর ধরে সে সেঞ্চুরি পাইতেছে না, অলমোস্ট 1 বছর ধরে তার কোনো ওয়ানডে 50 নেই, এবং লাস্ট 15টা ওয়ানডে ইনিংসের মধ্যে 3-4 বার শূন্য রান দিয়েছে। সো এটা খুব কনসার্নিং একটা ইস্যু। এখন যেহেতু তিনি ক্যাপ্টেন নেই, তারপর প্রেশার তো নেই, সম্মুখে তাকে ড্রপ করে, হ্যাঁ তিনি অনেকে বলবেন তিনি সেম প্লেয়ার, ঠিক আছে, বাট আমি পার্সোনালি তাকে আপনার ডোমেস্টিক দিকে ফোর্স করতে হলে তার পজিশানে, বিকজ ওয়ানডেতে 3 নম্বর পজিশনটা খুব ইম্পর্টেন্ট, সেই পজিশনে আপনি অন্য কাউকে ট্রাই করে দেখতে পারেন, এবং সেখানে সে যদি পারফর্ম করতে না পারেন দেন আপনি শান্তকে ব্যাক করাটা চিন্তা করা যেতে পারে। আচ্ছা, এবার সে কন্ডিশন কেমন হতে পারে? কন্ডিশন আমার হচ্ছে প্রথম উইকেটের মতো হবে, বাট আমি পার্সোনালি যেটা চাই বা আমার মানে আমি যেটা চাই কি যে আমি না সবাই চাই যে উইকেটটা একটু স্পোর্টিং হোক, তাহলে ব্যাটসম্যানরাও চ্যালেঞ্জ নিতে পারবে, বলারও চ্যালেঞ্জ নিতে পারবে। কারণ আপনি যদি লো উইকেটে খেলেন, এটা খেলে হয়তো আপনি টেম্পোরারি সাকসেস পাবেন, কিন্তু যখন আপনি লং রানে করার চিন্তা করবেন তখন আপনি স্ট্রাগল করবেন। এই এক্সাম্পল আমরা এর আগে দেখছি 2021 সালে যখন 5 নিউজিল্যান্ড অস্ট্রেলিয়াকে টি-20 সিরিজ হারিয়েছিল এবং স্লো উইকেটে খেলে টিটো মালকে গিয়ে ধরা গেছে। কেন ধরা গেছে জানেন? বিকজ কন্ডিশনস ওয়াইজ ওয়াইড ডিফারেন্ট দেন হোয়াট উই হ্যাভ ইন বাংলাদেশ। ওমানে উইক কন্ডিশন একদম ডিফারেন্ট ছিল, বাংলাদেশ কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করতে পারে, আনফর্চুনেটলি তারা একটা ম্যাচ জিততে পারে। তো স্লো উইকেটে না খেলে
একটু প্র্যাকটিক্যালভাবে একটু লজিক্যালভাবে চিন্তা করে ফ্ল্যাট উইকেটে খেলেন, হারলে হারেন, কোনো সমস্যা নাই, হারলে হারুক, কোনো প্রবলেম নেই। বাট এরকম স্লো উইকেটে খেলে জিতে কোনো লাভ নেই ভাই, বিকজ ওয়ার্ল্ড কাপে ধরুন উইকেটে খেলা হবে না। ইনকেস যেন আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে যাই, ধরুন উইকেটে খেলা হবে না। তো স্লো উইকেটে না খেলে একটু ব্যাটার উইকেটে খেলাটা এমন করি বলারদের জন্য লাভ প্লাস ব্যাটার জন্য লাভ, দুইটা নিয়ে দুই পক্ষই আসলে চ্যান্সটা নিতে পারবে, স্পেশালি বলারদের জন্য এটা একটা চ্যালেঞ্জিং হবে। বাট আমি করি বলাররা যদি ভালো এখানে করতে পারে তাহলে তার মানে একটা কনফিডেন্স গ্রো করবে। আচ্ছা, এবার আসেন আরও দুইটা বিষয় আমি শুরুতে বলছিলাম আপনাদের যে আলোচনা করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে মিডল ওভার ফিনিশ, মিডল ওভার আর রান করতে হবে, একটা হচ্ছে ফিনিশিং। শুরুটা করে মিডল ওভারের যে প্রবলেম, 2023 ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে এবং দ্য ফুল মেম্বার নেশনস বাংলাদেশ হ্যাভ দ্য মোস্ট রান রেট, highest dot ball percentage and highest number of wicket they've lost in the middle overs। 11 নম্বর থেকে 40 নম্বর ওভার, মানে এই 30টা ওভারের মধ্যে বাংলাদেশ 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে এখনো পর্যন্ত টিল 2026 এপ্রিল তারা রান করছে এট রান রেট অফ 4.58, এক্স্যাক্টলি 4.58 রান রেট। ডট বল পার্সেন্টেজ হচ্ছে 58%, অ্যান্ড প্রতিটা ম্যাচে গড়ে তারা 4টা করে উইকেট আছে, প্রতিটা ম্যাচে তারা গড়ে 4টা করে উইকেট আছে। জাস্ট ইমেজিন করেন দেশ ওয়ানডে ওয়ার্ল্ড কাপের পর থেকে টিল নাও 2026 এপ্রিল পর্যন্ত মাস কয়টা ওয়ানডে ম্যাচ খেলছে, এবং আপনি হিসাব করেন যদি প্রতিটা ম্যাচে 4টা করে উইকেট হারায়, তাহলে আমি ধরে নিলাম বাংলাদেশ এই 3 বছরে মোট 50টা ওয়ানডে ম্যাচ খেলছে, তাহলে 200 উইকেট হারাইছে। 50টা ওয়ানডে হিসাব করলে প্রতিদিন 4টা উইকেট, তাহলে 200 উইকেট তারা হারাইছে। এবং 30 ওভার মানে হচ্ছে 180 বল, এখন 180 বলের মধ্যে আপনি যখন 50% মানে হাফের উপরেও ডট বল খাচ্ছেন, তখন বুঝতে হবে ব্যাটিং প্রবলেম আছে। প্লাস রান রেটটা 4.58, এটা হচ্ছে ফুল মেম্বার নেশনের মধ্যে পোস্ট 2020 ওয়ার্ল্ড কাপ একদম বাজে একটা রান রেট। ফুল মেম্বার নেশন বলতেছি, মানে ফুল মেম্বার নেশন বলতে যারা টেস্ট পাইছে তাদের কথা বলছি, ওই টিমগুলো আফগানিস্তান, জিম্বাবুয়ে এখানে ইনক্লুডেড, আয়ারল্যান্ডও ইনক্লুডেড। মানে আমি শখ যে বাংলাদেশ কেমনি মিডল ওভারে তো বাদে ক্রিকেট খেলে, মানে আমাদের মিডল ওভারে রান কমানোর কোনো প্ল্যান নেই, মিডল ওভার বল শট খেলবেন কোনো প্ল্যান নেই, মিডল ওভার আমি ব্যাটার স্ট্রাইক রোটেট করতে হয় না, প্রচুর ডট বল খাই, উইকেট ছাড়ে, একটা ক্রাম্পলের মধ্যে চলে আসে, একটা প্রেশারের মধ্যে চলে আসে, যেটার কারণে আমরা টিম যেখানে ভালো বড় কথা সেখানে আমরা ভালো করতে পারতেছি না। এবার আসেন ফিনিশিংয়ের কথায়, আমরা ফিনিশার পজিশনে প্রচুর অনেক প্লেয়ারকে ট্রাই করছি, আফিফ হোসেন বলেন, মুসাদ্দেক বলেন, সোহান বলেন, জাকের আলী অনিক বলেন, মেহেদি হাসান মিরাজ বলেন, কেউই ঠিক হতে পারে, কেউ না। ইভেন ইয়াসির আলী আব্বাইকে আমরা শনিবার পর্যন্ত খেলেছি, সে কয়েকটা ভালো জিনিস খেলছে, পরে এরপর সে কোনো একটা স্ট্রেঞ্জ কারণ টিম ডেট প্রবলেম গেছে। একটা সময় পজিশনে নাসির হোসেনের মতো ক্রিকেটার খেলছে, মাহমুদ রিয়াদ খেলছেন একটা সময় পজিশনে, ওই পজিশনে মানে আমরা একটা সময় আফতাবার মোশরাফুলকেও খেলতে দেখছি। তারা আপনার টিমকে বিপদ থেকে বাঁচাতো, একটা রেসপেক্টেবল টোটাল নিয়ে যেত। আর এখন কার আমাদের যে ফিনিশার যারা সাফিফ বলেন, মেহেদি বলেন, নুর হাসান সোহন বলেন, জাকের আলী অনিক বলেন, ইয়াসির রাব্বি বলেন, সব একই ক্যাটাগরি প্লেয়ার। সেটেল হতে প্রচুর টাইম নেই, তারপর হচ্ছে যখন বড় শট খেলা তখন বড় শট খেলতে না, এক্সেলারেট করতে পারলে না, কোনো প্রপার ইন্টেন্টে নেই। এই ধরনের ক্রিকেট যদি আমরা খেলি তাহলে তো আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করলেও ভালো করতে পারবো না, বিকজ আমাদের মাইন্ডসেটটা এমন গেছে যে আমরা এভাবে করে খেলবো। ফিনিশার কাদেরকে বলা হয়? যারা ম্যাচ ফিনিশ করতে পারে, যারা দলকে একটা রেসপেক্টেবল টোটাল নিয়ে যেতে পারে। আমাদের টিমের কোনো মানে বিগ হিটার নেই, কারেন্ট পোল আন্ডারসালের মতো কোনো বিগ হিটার। একটা শেখ মেহেদি একটা কথা বলছেন একবার যে আমাদের ক্রিস গেল আন্ডারসালের মতো কোনো পাওয়ার হিটার নেই। ভাই তারা পাওয়ার হিটার ঠিকই, কিন্তু তাদের মাইন্ডসেটটা আপনি একবার চিন্তা করেন, তার কী বলে ক্রিকেটটা খেলে। আমাদের কি বিগ হিটার নাই? আছে তো, তাহলে আমাদের প্লেয়াররা কেন এরকম পারে না? এই সেই মিনি কোয়ার্টার কেন এখানে তুললাম? বিকজ আমাদের যে ফিনিশার যারা আছে তারা বড় শটস খেলতে ভয় পায়, অ্যাক্সেলারেট করতে হবে এমন সময় তারা খেলে ডিফেন্সিভ ক্রিকেট, টেস্ট ম্যাচ ক্রিকেট। এই যে আফিফ হোসেন ইনিংসটা খেলো প্রথম ওয়ানডে ম্যাচে 49 বলে 60, লিটারালি এক ক্রাইম, লিটারালি এক ক্রাইম। একজন ব্যাটসম্যান 6 রান ব্যাট করতে নামছে, বিকট রানে পারে গেছে, সে 49 বলে 60 ইনিংস খেলে টেস্ট ম্যাচ খেলছে। এখন তাকে অনেকে ডিফেন্ড করতে আসবে, আমি এই বিষয়ে যেটাও চাচ্ছি না। বাট দ্য থিং ইজ, অ্যাজ এ ফিনিশার আপনাকে আপনার রোলটা বুঝতে হবে, আমাদের ব্যাটারদের রোলটা বুঝতে হবে যে আমরা ফিনিশার, আমাদেরকে এভাবে করে খেলতে হবে। ইট ক্যানট প্লে সো ক্রিকেট, আমরা টেস্ট ম্যাচ খেলতে পারবো না। ইটস নট টেস্ট ক্রিকেট, ইটস ওয়ানডে ক্রিকেট, ইজ এ 50 ওভার গেম, ইটস নট এ 90 ওভার গেম। 4 দিন 5 দিনে খেলা না যে ঠেকে ঠেকে খেলবো। 90 বলে 150 করলে, 90 বলে পজিশন করলেও কেউ কিছু করবে না, মানুষ রিয়াক্ট করবে, একটা সময় পর রিয়াকশন হবে সাপোর্টারদের থেকে। আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করতে, আমি কাউকে টার্গেট করে পার্সোনালি টার্গেট করে কথা বলার
ইচ্ছা আমার নাই, আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউগুলো তুলে ধরতেছি যে আমরা আসলে অনেক বেশি স্ট্রাগল করতেছি এই ফর্ম্যাটে, স্পেশালি মিডল ওভার্স অ্যান্ড ফিনিশিং, যে ফর্ম্যাটটা একশো মানুষের ফেভারিট ফর্ম্যাট ছিল। এখন ওভারঅল আমি সামারাইজ করি, বাংলাদেশ আগামীকালের ম্যাচে আগে অনেকটা পিছাই আসছে, অনেক ব্যাকফুটে আছে, বিকজ পুরো ম্যাচে তার প্রশ্ন যাচ্ছে, এটা এসে একদম জিটার কোশ্চেন তৈরি আমরা জিততে পারলাম না। সো আগামীকালের ম্যাচটা খুবই ক্রুশিয়াল বাংলাদেশের জন্য, সিজেটি থাকতে হলে অবশ্যই জিততে হবে। এবং যদি আগামীকাল বাংলাদেশ পুরো ম্যাচে আমরা মিস্টেক করে তাহলে সিরিজ একবারে হাতছাড়া। এখানে প্লিজ আর কেউ র্যাঙ্কিংয়ে দোহাই দিতে আসেন না, প্লিজ কেউ র্যাঙ্কিংয়ে দোহাই দিতে আসেন না, এটা কোনো এক্সকিউজ হতে পারে না, এটা কোনো এক্সকিউজ হতে। আবার এটা কেউ আসে না স্লো পিচ, ওই পিচের ওপর নিজের ব্যাটারও ব্যাট করছে ভাই, আমাদের ব্যাটারে কেন এরকম বেকুববামি করছি, কেন এরকম মানে মানে সেন্সলেস ব্যাটিং করছে, ইনম্যাচিউর ব্যাটিং করছে, এটাকে আপনি ডিফেন্ড করবেন? আমি এজ এ সাপোর্ট এটাকে মোটেও ডিফেন্ড করবো না। সো আমি জাস্ট এটা চাই বাংলাদেশ দল আগামীকাল ম্যাচে ভালো ক্রিকেট খেলুক, ভালো পারফরমেন্স করুক, এবং আমি এই দলটার থেকে ভালো এক্সপেক্ট করতেছি। এখন কোনো কেন যদি না হয়, আই এম রিয়েলি সরি, আমার কিছু করা থাকবে না বা কিছু বলা থাকবে না, বাট আগামীকালে বাংলাদেশ যদি ভালো করতে না পারে, আমি অনেস্টলি আমি আসলে জানি আমি নিজে কীভাবে কন্ট্রোল করবো, বাট অ্যাজ এ সাপোর্ট আমি চাইবো ভালো করুক। এখন আগামীকাল ম্যাচ জন্য বাংলাদেশ দলকে অনেক অনেক শুভকামনা, এখন দেখা যাক কালকে ম্যাচে কী হয়, বাট অনেস্টলি আই উড ওয়ান্ট বাংলাদেশ টিম। সো এটা আমার সাথে লাইভ যুক্ত থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, এবং আগামীকালের ম্যাচের পর আবার আমি ম্যাচ নিয়ে রিভিউ করব, এবং আপনার সাথে আবার দেখা হচ্ছে আগামীকাল ম্যাচের পরে। সো সবাই ভালো থাকবেন, সবাইকে।